আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহিরোজের একটি উপন্যাস আমি পদ্মজা ১৫তম পর্ব। মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। ৩ দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডো খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি। মা, বাবা, ভাই, বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে। এ সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে এক গাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেক দিন। বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি? হেমলতার ধমকে পদ্মজার মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছেন পদ্মজার মনে করতে পারছেন না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন। তাই সেও ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। পদ্মজার গলায়। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না? হেমলতার কণ্ঠটা নরম শোনালো। কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন। তারপর দুহাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নারা বাঁধন ছেড়ে হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা। তুমি সাথে চলো। পাগল মেয়ে, বলি কি? কান্না থেমেছে? পদ্মজা দু হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বলল, হুম। আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। ২ কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাবে না মাম্মা? ঘুমাবো, চল। আম্মা? হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালো। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ? কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আরো কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনিই বলে রাখলাম। পদ্মজার নতজানু হয়ে নিজের নখ খোঁটাচ্ছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান। তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয় এখন সব বলবেন আম্মা। হানি খালামণির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন? এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখ মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন। নিশ্চয় কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে, চারপাশে এক মায়াবী ঘন ছায়া। মন বিষাদময়।
পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটুও স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্য। তিনি আবার বসে পড়েন, হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি, এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান, চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সে হাসি। মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারী ছায়াটি স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতে হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠোনে পা রেখে বললেন, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতেই হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতেই বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখেই বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার, আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অবধি এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন। তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এখানে আইছো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়ছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কের ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে। কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করে, ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলল। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানের কাছে। বাইর হইয়া যাও কইতাছি, বাইর হও আমার বাড়ি থেকে। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এইটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী, ভালাই ভালাই কইতাছি, যাও এন থেইক্কা, নইলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠানে নেমে আসে। যখন বিয়ে করেছো তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। কি সব বলছো? মুখ সামলাও। মুর্শিদের কপালে রগ দপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পিটাতে হাত নিষ্পিস করছে। তবুও হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও। ওনার কথা মনে নেবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হইয়া যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন। এরপর বাসন্তীকে বলেন,
আপনি যান, সদর ঘরের ভেতরে দরজার বাম দিকে যে ঘরটা, সেখানেই যান। দেখিয়ে দিতে হবে? বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকে। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলো অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়দিন জ্বরে এতই নিতে গিয়েছিল যে উঠার শক্তিও ছিল না। শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসে। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে। বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি। তুমি কিছু জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন। লোকজন নিয়ে এসেছিলেন। এরপরই আমার মেয়ের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বলেছেন। বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছাড়াছাড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যেই মিটিয়ে নিই। আর বাসন্তী আপার তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারে হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতা শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছেন, ভাবতেই পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতাছি না, বুঝাইয়া শুনাইয়া বাইর কইরা দাও। তুমি আমার কথাগুলো শুনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও। মুর্শিদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান। নৌকা নিয়ে বের হবেন। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়ছে। বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘ শ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়। সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোনো নারী সতীন মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে। ভাগ্য বাধ্য করেছে, নয়তো তিনি এত উদার নন। কখনোই অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন, কখনো মোর্শেদের স্ত্রী সংসার চাইলে মুখের উপর দরজা বন্ধ করে দেবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাঁটা ফুটছে। তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদতাছেন? হেমলতা চমকে তাকান। লজ্জায় চোখে জল মোছায় সাহস পাননি। চোখে জল নিয়েই হাসলেন। বাসন্তী হতবাক। কি অসাধারণ নারী, কত অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, ছেলেমেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষ করে শ্বশুরবাড়িতে গেল। মেঝো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকানি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। ঘরে একটা ছোট স্যারা ঘুমাচ্ছে। কে সে? প্রান্ত, আমারই ছেলে। শুনছিলাম 3 মেয়ে শুধু। হেমলতা আর কথা বাড়লেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আপনি কলপারে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদজা মুখ ভার করে বসে আছে। রাতে খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আহ্লাদ মিটে আইসনি, আর কোনোদিন যাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে।
বাড়ির কাছে বইলা সবসময় আইতে হইব এইটা কথা না, চোখে লাগে। পদজা বুঝতে পারছেন না, তার ভাই বোন তো শুধু বউ ভাতেই দিনই এসেছে, দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে, এজন্য এভাবে কেন বলতে হবে? কান্না পাচ্ছে খুব, আম্মার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আসতে তো নিষেধ দিয়ে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে ঢুকতেই পদজা দ্রুত চোখের জল মুছল। পদজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল, আম্মা কিছু বলেছে? না না। তাহলে কাঁদছো কেন? আম্মার কথা মনে পড়ছে। যেতে চাও? চলো। ও মা, কি কথা এত রাতে? আর দুপুরেই না আসলাম? তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়দিনের মধ্যেই। বাইরে অনেক হাওয়া বইছে। পদজা জানালা লাগাতে গেল, তখন একটা চিৎকার শুনতে পেল। আমির তার লক্ষ্য করে বলল, বড় ভাবির চিৎকার। রুম্পা ভাবি পাগলের মতো আচরণ তাই পাগলই বলে সবাই। পদজা কৌতূহল নিয়ে আমির সামনে এসে দাঁড়ালো। আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে, ওনার সাথে অন্য কিছু হয়েছে। আমি তো এতটুকুই জানি। আমি চিন্তিত হয়ে বলল। পদ্মজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমার? আঘাত করবে তোমাকে। বাধাই তো থাকে, অনুরোধ করছি। পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি সায় দিল। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমে থাকে। জানেন, আপনাদের এই বাড়িটা রহস্যজনক, কোনো গোলমাল আছে। সত্যি নাকি? আমার তেমন কিছু মনে হয় না। আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে, আর এসব সবাই বুঝে না। ওরে আমার বুঝদার, তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পিছনে পুকুরে ডুবে মরেছিল, আর চাচির মাঝে মাঝেই জিনে ধরে। সে কি? তবে আমি বিশ্বাস করি না এসব, তুমি বিশ্বাস করো? না। আচ্ছা। পদজার কথা শেষ করতে পারলো না, আমি পদজাকে টেনে বিছানায় নিয়ে আসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। আমি ভর্তা হয়ে যাচ্ছি। এই যে আস্তে ধরলাম। শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে? আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না। আম্মাকে রাজি করাবো। পদ্মজা খুশিতে গদগদ হয়ে উঠল। সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল। ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজার চোখ খুলে বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো, পারল না। আমির দুই হাতে ঝাপটে ধরে রেখেছে। পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকলো, এই যে শুনছেন? আমির সাড়া দিল না। আবার ডাকলো পদ্মজা। আমির ঘুমের ঘোরে কিছু একটা বিড়বিড় করে আবার ঘুমে তলিয়ে যায়। এবার পদ্মজা উঁচু স্বরে ডাকলো, আরে উঠুন না, ফজরের নামাজ পড়বেন। এই যে। আমির পিটমিট করে তাকায়, দুই হাতের বাঁধন আগলা করে দেয়। পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে, বিছানা থেকে নামতে নামতে বলে, অজু করে আসুন। আপনি আমাকে কথা দিয়েছিলেন, আজ থেকে নামাজ পড়বেন। পদজা কলপার থেকে অজু করে আসে, এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমোচ্ছে। মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা। এরপর আমিরকে পাশে গিয়ে দাঁড়ালো। আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল, উঠুন না, নামাজ পড়ে আবার ঘুমাবেন। মসজিদে যেতে হবে না, আমার সাথেই পড়ুন। এই যে শুনছেন,
এই যে বাবু। পদজা দ্রুত জিভ কাটলো। মুখ ফসকে আমিরের ডাক নাম ধরে সে ডেকেছে। পদজা সাবধানে পরখ করে দেখলো আমির শুনলো নাকি। না, শুনিনি। পদজা মনে মনে বলল, উফ, বাঁচা গেল। আরো এক দফা ডাকার পর আমি উঠে বসে কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে, কাল থেকে পড়বো, আজ ঘুমাতে দাও। পদ্মজা শুনল না। তার অনুনয়ের কাছে আমির হেরে গেল। বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায়? আমির কলপার থেকে উজু করে আসে। দুজন পাশাপাশি দুই জায়নামাজে নামাজ সম্পন্ন করে। নামাজ শেষ হতেই পদ্মজা বলল, এবার চলুন। আমি টুপির বিছানার উপর রেখে জানতে চাইল, কোথায়? এমন ভাবে বলছেন যেন জানেন না। একটু অভিনয় করেই বলল পদ্মজা। আমিরের সত্যিই কিছু মনে পড়ছে না। এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো। সে মনে করার চেষ্টা করলো, মনে পড়তেই বলল, ও দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির বেরিয়ে গেল। পদ্মজা অপেক্ষা করতে থাকলো। জানালার পাশে দাঁড়াতেই ভেতরে স্নিগ্ধ বাতাসের সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল। বাইরে সবে মাত্র ভোরের আলো ফুটেছে। পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল। কি সুন্দর সবকিছু। এত এত গাছ, অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয়। প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকাই চোখে পড়ল রানীকে। রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ। সে জঙ্গলের ভেতরে যাচ্ছে। চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে, রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে। পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল। রানী গভীর জঙ্গলে আড়ালে চলে গেল। তখনই আমির আসে। পদ্মবতী? আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল। আমির কপালে কুঁচকে প্রশ্ন করল, কিছু কি হয়েছে? না, কি হবে, চলুন আমরা যাই। পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমি। তবে প্রশ্ন করল না। পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না। সে ভাবছে, আগে রানী আপাকে জিজ্ঞেস করতে হবে, এখনই বলা ঠিক হবে না। উনি কি ভাবেন আবার। রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচক্যাচ আওয়াজ হয়। পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয়, তারপর পালঙ্কের দিকে তাকালো। পালঙ্ক শূন্য। পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসা হয়ে তাকায়। আমি ইশারা করে পালঙ্কের নিচে দেখতে। পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো। কেউ একজন শুয়ে আছে, চুল দিয়ে মুখ ঢাকা, হাতে পায়ে বেড়ি বাঁধা। আমির পদ্মজার পাশে বসে বলল, উনি রুম্পা ভাবি। ওনাকে ডাকবেন একটু? রেগে যায় যদি? তবুও ডাকুন না। আমি লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো, ভাবি, ভাবি, শুনছেন ভাবি? রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায়। দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে। তাদের মুখ স্পষ্ট না, আলো ভালো করে ঘরে ঢুকেনি। রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ। পদ্মজা হাত বাড়িয়ে বলল, আমার হাতে ধরে বেরিয়ে আসুন। রুম্পা বাঁধা দুই হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে পারল না। পদ্মজা আরেকটু এগিয়ে যায়, রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। রুম্পা কাছে আসতে দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে। গলা অব্দি এসে বমি আটকে গেছে। না জানি কতদিন গোসল করেনি রুম্পা, দাঁত মাজেনি। এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে? প্রস্রাবের গন্ধও পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঘরে প্রস্রাব পায়খানা করে। রুম্পার মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে, শান্ত স্থির দৃষ্টি। আমির গর্ব করে রুম্পাকে বলল, আমার বউ। বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে, দেখিয়ে দিলাম তো। রুম্পা হাসে, ময়লাটে মলিন মুখের হাসি বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। অনেকদিন গোসল না করার কারণে চেহারা, হাত পা ময়লাটে হয়ে গেছে। নখগুলো বড় বড়, নখের ভেতর ময়লার স্তূপ যেন।
ঠোঁট ফেটে চৌচির, টলমল করা চোখ। দেখি মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে। রুম্পা পদজাকে শান্ত কণ্ঠে বলল, এ তো মেলা সুন্দর সেরি, তোমার নাম কি তা? পদজা খুশিতে জবাব দিল, উম্মে পদজা। সুরু ভাই, এত সুন্দর সেরি কই পাইলেন? এ যে সান্দের লাখান মুখ। রুম্পার আরো কাছে এসে বসলো পদ্মজা। দুর্গন্ধটা আর নাকে লাগছে না, মানুষটাকে তার বেশ লাগছে। রুম্পার চুল লম্বা, মাটিতে 5-6 ইঞ্চি চুল লুটিয়ে আছে। কুচকুচে কালো চুল, অনেক দিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে, কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে। যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিল। পদ্মজা বলল, আমি আপনাকে তুমি বলি? রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ল। পদ্মজা হেসে বলল, কিছু বলবেন? রুম্পা হাসি হাসি মুখ তাকিয়ে থাকে পদ্মজার দিকে, কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে, হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে। আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসলো রুম্পা, খামচে ধরে পদ্মজার পা। আমি লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে। রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। আমির ধমকে বলে, ভাবি ছাড়ো বলছি, পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে, তার চোখ মুখে কোনো ভয় ভীতি নেই, কি যেন খুঁজছে রুম্পার মধ্যে। খুঁজে কুলকিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিতে পদ্মজা একটু পিছিয়ে যায়। দরজায় চোখ পড়ে, দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে। কি আশ্চর্য, হুট করে পদ্মজা বুক কাঁপতে লাগে। নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন, এসেই বলেন, তালা খুলছে কেডায়? বাবু, নতুন বইরে নিয়ে এখানে আইসুস কেন? আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে, নূরজাহানকে কৈফত দেয়, ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে, রুম্পা ভাবিকেও দেখুক। ভাবতে পারিনি ভাবে এমন কাজ করবে। ভাবি তো এখন আরো বেশি বিগড়ে গেছে দাদু। তুই আমারে কইয়া আইবি না? তোর সিল্লানি হুইন্নাই আমার কলজাটা উইরা গেছিল। বউ তোমার দুঃখ দিছে এই সেরি? পদ্মজা বলল, না না, কিছু করেনি আমার। আমি চেঁচিয়ে উঠল, কি বলছো কিছু করেনি মানে? হাত দেখি। আমি পদ্মজার 2 হাত টেনে নিয়ে দেখে বাম হাতের নখের চোখ। আমি ব্যথিত স্বরে বলল, ইস, কতটা আঘাত পেয়েছো, ঘরে চলো। দাদু, এই নাও চাবি, তালা মেরে দিও। আমি পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো, দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে। সে চোখে স্নেহ, মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল, ওনার যত্ন কেউ নেয় না কেন? দেখনি কি রকম করলো? এই ভয়ে কেউ যায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করেই বলে, তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাতও করবে না। কিন্তু ধারণা ভুল। আপনি অকারণেই চাপ নিচ্ছেন। নখের দাগ বসেছে শুধু, রক্ত চলে এসেছে, এইটুকু ব্যাপার না। আমি তুলা দিয়ে পদ্মজার হাতের রক্ত মুছে দিল, তারপর বলল, আর ওদিকে পা দিবা না। আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে। লাবণ্যকে ঘুম থেকে তুলছে। লাবণ্য ফজরে উঠতে চায় না। আমির হেসে বলল, আমি যাই। কোথায়? আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন। তুমি রান্না করবে কেন? অনুরোধ এমন করবেন না, আমি আমার বাড়িতেও রান্না করেছি, টুকটাক কাজ করেছি। এখন না গেলে আম্মা রেগে যাবেন, রাগানো ঠিক হবে না। এসব ভালো লাগে না পদ্মজা, আমি আসছি। পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়, আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে।
বাইরে বিকেলে সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহান ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনে কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙ্গুল উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চরং গাছ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার জ্বলজ্বল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজা চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন। তুমি এই নে কেন এসো? আমি কইছি এইটে? নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলে হইব? আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা। হেডা তোমার হৌরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাইরে যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে, এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানী দেখলো চোরের মতো বাড়ির পিছনে জঙ্গলে ঢুকছে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতেই স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামিটা শুরু করে। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকটে করে মুখে চকারান্ত শব্দ করলো। সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুন সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গেছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে। ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহনায়নের সময় হয়েছে তোমার? আসিলা কই? বললেন ফরিনা। ঘরে, নতজানু হয়ে বলল পদ্মজা। আমি তো বাইরে বাড়াইয়া গেছো অনেকক্ষণ হইল, তুমি ঘরে কি করতেছিলা? স্বামী বাড়ি থাকলে ঘরে থাউন লাগে, নাইলে বোধের শোভা পায় খালি রান্না করে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা দিয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলেন, বেগুন লইছো ক্যারে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা, এখন কাল লেগে করা। আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া থাও। পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছে না এখান থেকে যাইতে? যাও না ক্যারে? যতদিন আমরা আছি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্যু। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার স্যারার বউরে আমি মারবো, কাটবো, বকবো। তোমরা কোনোদিন হেল লগে উচ্চ গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকেই তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলেই শয়তান কিন্তু ভালোর অভিনয় করে।
কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াইয়া আছো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি। পদজা আর কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যর কথা মনে হতেই লাবণ্যর ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যর ঘরে ঢুকেই লিখন সার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে, লিখন সার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতেন। লাবণ্য ডাকলো, ওই সিমরি, সাস কই, এদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্য পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরলে বলল, সারাদিন দা ভাইয়ের সাথে থাকুস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তোর দা ভাই আমাকে না ছেলে আমি কি করব? ঘুষি মেরে সরাইয়া দিবি। হে, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দা ভাইরে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে, এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষে ফিরাইয়া দেওয়ার সাহস খালি তোরই আছে, আমার জীবনও হইতো না। পদ্মজা কিছু বললেন না। লাবণ্যই বলেই যাচ্ছে, এই ছবি আমি এখন নিয়া 6 বার দেখছি। লিখন শাহ তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখন শাহ প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখন শাহ মরে যায়। এই হইল কাহিনী। আইসা পদ্মজা, যদি এমন তোর সাথেও হয়? পদ্মজা আতকে উঠে বলল, যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ও রে, লাইলি হয়ে যাইতেছ। আমিও মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনের পছন্দ করুক? লিখন সে আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো, লাবণ্যর পিঠ চাপড়ে পড়ল। আবারে বলো, লিখন শাহকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়া এমনেও দিয়া দিব, কয়দিন পর মেট্রিকের ফল দিব। হ্যাঁ, আমি তো ফেল করাই, দেখিস। কিচ্ছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি কই বইয়া রইছে। চুপ থাক, এখন টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখন শাহ। এই জায়গায় আমি যতবার দেখি আমার কান্দন এসে পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল, ওনার আঁচল দিয়ে চোখের জল মুছ। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো, দৃষ্টি চলছে। লিখন শাহ ঠোঁট কামড়ে কাচ্ছে, ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠছে। ঘরে জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ল লিখন শাহর পায়ে, আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন শাহ আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচব? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কার্নিশে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যর কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল, তার বুক ধক করে উঠল। পরে মনে হলো, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল, বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি? আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।